সংকেতটা হচ্ছে একটা হচ্ছে স্থূল সংকেত আর একটা হচ্ছে স্থূল সংকেত এবং গাঠনিক সংকেত। তাহলে আমাদের সংকেতটা হচ্ছে দুইভাবে আমরা লিখতে পারি, একটা হচ্ছে স্থূল সংকেত আর একটা হচ্ছে গাঠনিক সংকেত। যেমন আমরা যদি একটা যৌগ নেই, ধরে নিলাম আমাদের একটা যৌগ হচ্ছে অ্যামোনিয়াম NH3, ঠিক আছে। তো এই যৌগটা আমরা কিভাবে এর গাঠনিক সংকেত লিখতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন হচ্ছে একটা, আর নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 আর হাইড্রোজেনের 1। তাহলে এখানে 3টা হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে সংযুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে তাহলে স্থূল সংকেতটা কি? ওকে ফাইন। যেমন গ্লুকোজের সংকেত C6H12O6, ঠিক আছে। এটাকে যদি আমরা সরল অনুপাতে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে পারে এটার অনুপাত হবে CH2O। তার মানে আমাদের ছিল হচ্ছে 6:12:6 এই অনুপাত। এখন আমরা 6 দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে এখানে কি হচ্ছে 1 হচ্ছে 6 দুগুণে 12, 2, তারপরে কি 1। তার মানে আমার কার্বন হচ্ছে একটা, অক্সিজেন এখানে কয়টা 2টা, তারপরে কি হাইড্রোজেন 2টা আর অক্সিজেন একটা। তাহলে এটাকে বলা হচ্ছে স্থূল সংকেত। তার মানে ক্ষুদ্রতম অনুপাতে প্রকাশ করা, মানে যত ক্ষুদ্রতম অনুপাতে একে প্রকাশ করা যায়। তাহলে কি বোঝা গেছে যে আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে C6H12O6, C6H12O6। মানে আমার হচ্ছে এই যে আমাদের যেই গ্লুকোজটা, এটা কিসের সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে গ্লুকোজের সংকেত, গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের সংকেত C6H12O6 এই জিনিসটা আমরা একটা সরল অনুপাতে নিয়ে আসলাম। কিভাবে? এখানে 6 এর অনুপাত 12, এটা 6। এবার আমরা 6 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কি হচ্ছে 1:2:1। তাহলে আমরা এখন সেই অনুপাতে আমরা যদি আমাদের মৌলগুলোকে বসাই পরমাণু, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কার্বন একটা, হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন একটা। তাহলে এটা কি গ্লুকোজ, এটাও কিন্তু গ্লুকোজ, কিন্তু এটা সরল অনুপাতে প্রকাশ করা হয়েছে। যেখানে হিডেন আছে তাদের প্রকৃত কি সংখ্যা, অনুপাত সংখ্যাটা, ঠিক আছে। এটা হচ্ছে স্থূল সংকেত। এরপর দেখো গাঠনিক সংকেত। তাহলে আমরা গাঠনিক সংকেতের ক্ষেত্রে কি দেখলাম যে NH3 গাঠনিক সংকেতটা, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী কয়টা? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3টা, তাহলে ওর 3টা হাত বের হবে। আর এই 3টা হাতের সাথে অক্সিজেন কয়টা থাকবে? অক্সিজেনও 3টা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এর গাঠনিক সংকেত। এখন আরও আমরা যদি গাঠনিক সংকেতের কথা চিন্তা করি, যেমন হাইড্রোজেন H2, এটার গাঠনিক সংকেত কি হবে? এটার গাঠনিক সংকেত হবে হাইড্রোজেন হাইড্রোজেন এক বন্ধন, মানে এও একটা ইলেকট্রন শেয়ার করছে, এও একটা, এক যোজনী যেহেতু, ঠিক আছে। এরপর অক্সিজেন দেখো O2, অক্সিজেন ক্ষেত্রে যোজনী কত? 2। তাহলে 2টার মধ্যে বন্ডিং থাকবে কত? 2টা, ঠিক আছে। এরপর দেখো ক্লোরিন কত? 2, ক্লোরিন এক যোজি, তার মানে ক্লোরিন একটা বন্ধন। বোঝা গেছে? ঠিক এরকমভাবে আমরা হচ্ছে বিভিন্ন যে গাঠনিক সংকেতগুলো আছে এগুলো কিন্তু আমরা লিখতে পারি। তোমাদের একটা গাঠনিক সংকেত আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের। আচ্ছা, তাহলে আমরা কি দেখাইতে চাইলাম? আমরা হচ্ছে আচ্ছা সালফিউরিক অ্যাসিড H2, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, তাই না? তাহলে দেখো যে এখানে এটাকে আমরা কিভাবে মানে কাজ করতে পারি। সালফারের কিন্তু 6 যোজনী,
সালফার 6, তাহলে সালফারের কয়টা হাত চলে যাবে দেখো তো? 6টা। কয়টা যাবে? 6টা। দুইটা অক্সিজেন আছে 4টা, এই জন্য আমরা আগে 2টাই করে নিলাম। তাহলে কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6, 6টা। এবার একটা করে হাত দিয়ে আছে কে? কে আছে একটা করে হাত দিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অক্সিজেন এখানে বসাই দিই, 4টা অক্সিজেন আছে। তাহলে অক্সিজেনের 2টা, দেখো এর 2টা, তাহলে এও একটা পাইছে, একটা পাইছে, 2টা। এবার একটার জন্য এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হয়ে গেল, ঠিক আছে। এইবার এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, দেখো তো 4টা অক্সিজেন হয়েছে কিনা দেখো। প্রথম কথা হচ্ছে সালফারের হচ্ছে যোজনী হচ্ছে 6, ঠিক আছে, যোজনী 6। এইবার যোজনী 6 আমি এখানে 1 2 3 4, 4টা ঘর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আরও 2টা যোজনী থাকলো, তাহলে এই 2টাকে আমি যেহেতু অক্সিজেন কয়টা আছে? 4টা আছে, আমি 4টা অক্সিজেন বসাইলাম। এরপরে একটা একটা করে ফিল আপ করে দিলাম। দেখো অক্সিজেন কি, ওর 2টা যোজনী দরকার, ও কিন্তু এই 2টা জিনিস পাচ্ছে, এও কিন্তু পাচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। এরপরে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন বসাইলাম, তাহলে অক্সিজেনের কয়টা? 2টা, তাহলে এ একটা আর এ একটা, 2টা, এ একটা একটা 2টা। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি, এখানে একটা নিচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে বন্ডিং থেকে আসে, বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এরকম বন্ধন আছে। তো এই বন্ধনগুলো আমরা এখনই পড়ব, তার আগে আমরা জাস্ট একটা গাঠনিক সংকেত দেখাইলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা বন্ধনের দিকে আসি। তোমরা বিভিন্ন ধরনের যে বন্ধনগুলো আছে এটা একটু দেখবা, এবং স্থূল সংকেত কাকে বলে এটা দেখবা, এবং আমাদের এটা নিয়ে একটা ক্যালকুলেশন আছে ম্যাথমেটিক্যাল, সেটা আমরা নেক্সট দিন দেখব। এখন দেখো যে আমাদের রাসায়নিক বন্ধন বলতে কি বোঝানো হচ্ছে, যে আকর্ষণ শক্তি দ্বারা অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে। তাহলে আমরা এখানে সংজ্ঞাতে কি দেখছি? যে আকর্ষণ শক্তি দ্বারা অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে, সে আকর্ষণ শক্তিকে রাসায়নিক বন্ধন বলা হয়। এই যে দেখো এখানে আমরা সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলি, সেখানে দেখো যে এখানে এই যে এরা দেখো এখানে শেয়ারের মাধ্যমে এখানে কি করতেছে, অক্সিজেন এই 2 পাশ থেকে 2টা কি শেয়ার করতেছে, যোজনী যেহেতু এটা, তাহলে শেয়ার করছে। আবার হাইড্রোজেন শেয়ার করতেছে, তার মানে কি, এই যে একটা অণু, এটা একটা অণু, যৌগ অণু, ঠিক আছে। তো এই যৌগ অণুতে কি হচ্ছে, যে পরমাণুগুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে কি একটা শক্তি দ্বারা। তাহলে এই শক্তিটাই হচ্ছে, আকর্ষণ শক্তিটাই আসলে বন্ধন। যে এটা কিভাবে গঠন করা হয়েছে, এটা তো আমরা জাস্ট কি দেখলাম, এটা একটা সংকেত, বাট এটার তো একটা গাঠনিক সংকেত আছে, মানে কিভাবে তৈরি হয়েছে। তো সেই গাঠনিক সংকেত থেকে আমরা দেখলাম যে অক্সিজেন, সালফার এবং হাইড্রোজেন কিভাবে একটার সাথে আরেকটা ইন্টার কানেকশন আছে। তো এই কানেকশনগুলো তো এমনি এমনিতে হয়নি, ডেফিনেটলি কি এখানে একটা বন্ধন আছে। তাহলে এবার কি, যে আকর্ষণ শক্তি দ্বারা অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে, সে আকর্ষণ শক্তিকে রাসায়নিক বন্ধন বলা হয়। ওকে, এবার দেখো যে পরমাণুসমূহের ইলেকট্রন বর্জন, গ্রহণ ও শেয়ারের ভিত্তিতে সাধারণত 4 ধরনের রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়। তাহলে কিভাবে? ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারের মাধ্যমে কি করে? 3টা ধরনের, এখানে 3টা কথা বলা আছে। 3টা কথা কি কি? একটা হচ্ছে ইলেকট্রন বর্জন, তারপর এটা গ্রহণ, তারপর একটা শেয়ার। তাহলে 3 ধরনের কাজের উপর ভিত্তি করে 4 ধরনের বন্ধন গঠিত হয়। কি কি? আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন বা সহযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সহযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। এখন আরও কয়েক ধরনের বন্ধন পাওয়া যায়। এগুলো ছিল হচ্ছে স্ট্রং, তার মানে ইলেকট্রন আদান প্রদান করতেছে সরাসরি। তো আরও কয়েকটা বন্ধন আছে যে অণুসমূহের মধ্যে প্রকৃত রাসায়নিক বন্ধনের তুলনায় এক প্রকার দুর্বল আকর্ষণ বিদ্যমান আছে। এই আকর্ষণকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, আর একটা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল, আর একটা ডাইপোল আকর্ষণ। তাহলে এখানে কয়টা? 3 ধরনের সরি, তো 3 ধরনের হচ্ছে এখানে বল আছে। তাহলে মূল যেটা আকর্ষণ
তোমার হচ্ছে ইলেকট্রন বর্জন গ্রহণ ও শেয়ারের ভিত্তিতে 3 ধরনের তোমার হচ্ছে আকর্ষণ বল আছে, রাসায়নিক বন্ধন। সেটা হচ্ছে যে আয়নিক, সমযোজী, সন্নিবেশ, ধাতব। আর দুর্বল যে বন্ধনগুলো সেটার মধ্যে হাইড্রোজেন, ভ্যান ডার ওয়ালস আর ডাইপোল ডাইপোল আকর্ষণ। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু দেখি যে সমযোজী বন্ধনটা। তার আগে আমাদের কয়েকটা জিনিস একটু দেখতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা পরমাণু কি চাই, যে আসলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। যেমন আর্গনের কি আর্গন 18। তাহলে আর্গনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s 3p, তাহলে 2 2 6 2 6 কত হয়েছে? এখানে 2টা 8টা 8টা 18টা। ঠিক আছে, তাহলে লাস্টের কক্ষপথে এই 8টা হলে সে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে। এই জন্য ক্লোরিন কি করে? ক্লোরিন হচ্ছে 17। সে চায় কি করতে? সে চায় যে কোনোভাবে যেন তার শেষ কক্ষপথে, অর্থাৎ ক্লোরিন যদি আমি একটা ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s 3p, তাহলে 2 2 6 2 কত হয়েছে? 10 12, এখানে 2 হয়েছে, এখানে 8 হয়েছে। ঠিক আছে, আর এখানে তাহলে 5 দিলে কি হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে, তাই না? 17 হয়ে যাচ্ছে। এখন এই লাস্টের অক্টেট, এটাকে অক্টেট বলা হচ্ছে, এই লাস্টের এটা অক্টেট যদি পূরণ হয়, এখানে যদি 7টা থেকে 8টা হয়, তাহলে পরে কী হবে? সে হলো স্থিতিশীলতা অর্জন করবে। কার মতো? আর্গনের মতো। তাহলে প্রত্যেকটা আমাদের 6 ধরনের নিষ্ক্রিয় গ্যাস আছে, নিয়ন আছে, আর্গন আছে। ঠিক আছে, এরকমভাবে আমাদের 6 ধরনের নিষ্ক্রিয় গ্যাস আছে। তো প্রত্যেকটা গ্যাসের কাছাকাছি অবস্থাতে ইলেকট্রন বা গ্রহণ বা বর্জন করে ওই গ্যাসের কাঠামো ধরতে চায়। যেমন ক্লোরিন কি চাবে? ক্লোরিন চাবে যে তার শেষ কক্ষপথে আর একটা ইলেকট্রন যোগ হয়ে 8 হোক, তাহলে সে কি করবে? আর্গনের মতো স্থিতিশীল হতে পারবে। আবার দেখো যে সোডিয়ামের 11, এর ইলেকট্রন বিন্যাসটা আমরা আগে, আচ্ছা নিয়নের আগে করে নিই। নিয়ন হচ্ছে কত? 10। তাহলে 1s 2s 2p 3s, তাহলে আমরা এখানে দেখি 2 2 6, এখানে 2, এখানে 8, 8টা হয়েছে না? এটা বাদ দাও। তাহলে 8টা যদি হয়, তাহলে দেখো লাস্ট কক্ষপথে 8টা, তাহলে এ হলো কি? স্থিতিশীল। এখন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s, সরি 3sটা দরকার হচ্ছে, হ্যাঁ দরকার হবে 3s, তাহলে দেখো 2 2 6 10 আর 1 11, তাহলে এখানে 2টা, এখানে 8টা, এখানে 1টা। এখন এই একটাকে যদি কোনোভাবে যদি বাদ দেওয়া যায় এখানে, তাহলে কি হলো দেখো তো? এখানে হলো গ্রহণ হলো। ক্লোরিনের ক্ষেত্রে গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে গ্রহণ। আর সোডিয়ামের ক্ষেত্রে এখানে কি হইলো বলো তো? এ যদি এখান থেকে একটা ত্যাগ করে, এটা হচ্ছে বর্জন করতে হবে। তাহলে সোডিয়াম যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস হবে 1s 2s 2p 2 2 6, তাহলে 2 8। ঠিক আছে, শেষ কক্ষপথে 8টা, তার মানে সে কি? কার? নিয়নের নিষ্ক্রিয় গ্যাস সরি নিয়নের হচ্ছে কাঠামো লাভ করে। সুতরাং সে কি হয়? স্থিতিশীল হয়। এই জন্য যেহেতু ও হচ্ছে ত্যাগ করতেছে, তাহলে ধনী, এই জন্য প্লাস। ঠিক আছে, তাহলে এ হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। এবং কার কাঠামো ধারণ করতেছে? নিয়নের, নিয়ন 10-এর। আর ক্লোরিন মাইনাস মানে ঋণী, এজন্য ঋণাত্মক। ঠিক আছে, ক্লোরিন হচ্ছে ঋণাত্মক, সুতরাং এর 18 হয়ে যাচ্ছে। এবং এর কার আকার ধারণ করতেছে? আর্গনের। ঠিক আছে, আর সেটা ধারণ করার পর কি হচ্ছে? স্থিতিশীল হয়ে যাচ্ছে। আর এইভাবে দেখো বন্ধন গঠিত হয়। কি ধরনের বন্ধন? যেমন আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা একটা স্ট্রং বন্ধন, একটা বন্ধন গঠিত হয়। কিভাবে? দেখো, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়? সোডিয়াম হচ্ছে কি করতেছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। আর ক্লোরিন কি করছে? একটা ইলেকট্রন বর্জন করছে। ঠিক আছে,
এভাবেই কি করছে বলো তো, এভাবেই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গঠন করতেছে। তাহলে এর গ্রহণ এবং ক্লোরিনের বর্জন, সোডিয়ামের বর্জন আর ক্লোরিনের কি গ্রহণ, এই যে গ্রহণ এবং বর্জন, এবং কখনো কখনো শেয়ারও হয়। তো শেয়ার হইলে সেটা সমযোজী বন্ধন হবে, আর যদি শেয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, গ্রহণ হবে। আর প্রত্যেকটা পরমাণু কি করে, শেষ কক্ষপথ, এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে এগুলোর বিন্যাস কি হতে হবে, যদি 8টা হয়, ঠিক আছে, যদি 8টা হয় তাহলে সেই ক্ষেত্রে কি, এটাকে বলা হচ্ছে যোজ্যতা স্তর, ঠিক আছে, বা ভ্যালেন্স সেল। আর এখানে যে ইলেকট্রন থাকবে সেগুলো হলো ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই যোজ্যতা স্তরে যদি 8টা থাকে তাহলে পরে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তোমাদের যদি আমি একটু ব্যাখ্যা করি যে আয়নিকের ক্ষেত্রে কিভাবে আসলে আমাদের বন্ধনটা গঠন করা হয়। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ধরো যে সোডিয়ামের উদাহরণটাই নাও। সোডিয়ামের ক্ষেত্রে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে, সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে মানে দেওয়া এবং নেওয়া, এই দুইটা জিনিসের কারণে কি হয়, একটা বন্ধনের তৈরি হয়, সেটাই হচ্ছে আসলে সমযোজী বন্ধন। আমরা যদি আরও একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে বলো তো, এখানে কি কি থাকছে, ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, এই দুইটা বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে। তাহলে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আসতেছে সেটা আমাদের বিষয়। এখন কথা হচ্ছে যে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হবে, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে 1s 2s 2p 3s 2 2 6, কয়টা হলো, 10টা, 10 3s 3p। এখন দেখো তো কয়টা হয়েছে, 2টা 8টা, আর এখানে কত হবে, 6টা যদি দিই 8টা, এরপর 4s তাহলে কয়টা হচ্ছে, 2টা দিলাম, তাহলে 10টা, তাহলে 10 আর 10 কত হচ্ছে, 20। এখন দেখো যে আমি যদি 2টা ইলেকট্রন, অর্থাৎ এই 2টা ইলেকট্রনকে যদি আমি ত্যাগ করে দিতে পারি তাহলে আমি কয়টা হবে, -2 হলে 8টা ইলেকট্রন হবে লাস্ট কক্ষপথে। তাহলে সেই ক্ষেত্রে আমার স্থিতিশীলতা আসবে না। এই জন্য ক্লোরিন কি করবে, ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম হচ্ছে 2টা ইলেকট্রনকে ত্যাগ করে দিবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হয়ে যাবে, তখন ওর ইলেকট্রন বিন্যাস এইটুকু হবে, ঠিক আছে, তখন এর ইলেকট্রন বিন্যাস এইটুকু হবে। এবং এ হচ্ছে কার আকার ধারণ করবে, তখন যেহেতু 2টা চলে গেলে কয়টা হচ্ছে, 8টা 2 8 18, তার মানে আর্গনের ক্যালসিয়াম তাহলে কার আকার ধারণ করবে, এই 2+ হলে আর্গনের আকার ধারণ করবে, ঠিক আছে। ঠিক তেমনি ক্লোরিনের ক্ষেত্রে কি হবে বলো তো, এখানে 2টা ক্লোরিন আছে না, তাহলে 2টা ক্লোরিন আমরা অলরেডি ক্লোরিনের কিন্তু দেখেছি, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখছি একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে পরে এখানে ক্যালসিয়ামের সাথে যেহেতু বন্ধন গঠন করতেছে, সুতরাং এখন কি করবে বলো তো, এখন হচ্ছে ক্যালসিয়াম, এই ক্লোরিন কি করবে, ক্লোরিন হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2Cl, 2টা ক্লোরিন কি করবে, এই যে বর্জনকৃত 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, গ্রহণ করার পর কি হবে, 2Cl-, ঠিক আছে, 2টা ক্লোরিন। তাহলে এটার প্রক্রিয়াটা আমরা এভাবে দেখাইতে পারি যে ক্যালসিয়াম প্লাস 2Cl, ঠিক আছে, এরপরে কি হলো, ক্যালসিয়াম কি 2টা ইলেকট্রন ত্যাগ করলো, প্লাস হচ্ছে ক্লোরিন কি করলো, এই 2টা ইলেকট্রন গ্রহণ করলো,
Cl এটা দুটো ইলেকট্রন কি করলো গ্রহণ করলো দুটো ইলেকট্রন গ্রহণ করার পরে কি উৎপন্ন করলো ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে মূল ঘটনা এতক্ষণ এগুলো করলাম এটার কাহিনী হচ্ছে এইটা ঠিক আছে আমি শেষ একবার এটাকে আর একটু সিম্পলিফাই করে দিই তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এক্ষেত্রে কি হচ্ছে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে আর্গনের আকার ধারণ করতেছে আর এদিকে দুইটা ক্লোরিন পরমাণু এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে সে হচ্ছে কি আর্গনের আকার ধারণ করছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গন তাহলে ওইটার আকার ধারণ করতেছে দেন কি ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করতেছে তো এই ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে গঠন করলো এটাকে আমরা ক্যালসিয়াম প্লাস কি 2Cl দুইটা ক্লোরিন এই বিক্রিয়াটা এভাবে আমরা দেখাইতে পারি বুঝা গেছে আমরা তাহলে এই বিক্রিয়াটা কিভাবে দেখাতে পারি ক্যালসিয়াম প্লাস 2Cl তাহলে কি করলো ক্যালসিয়ামকে ভেঙে দিল ক্যালসিয়াম কি করলো দুটো ইলেকট্রন ত্যাগ করলো আর ক্লোরিন কি করলো এই দুটো ইলেকট্রন গ্রহণ করলো দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করলো ঠিক আছে এখন এটাকে হচ্ছে এর গাঠনিক প্রক্রিয়াটা হচ্ছে তোমার দেখানো যায় সেটা হচ্ছে যে প্রতীকের মাধ্যমে তোমাদেরকে আমি একটু যদি বই দেখাই তোমরা একটু খেয়াল করো যে এইখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইলেকট্রন কার্বন এখানে 2টা ত্যাগ করছে না তাহলে 2টা ক্লোরিন পরমাণু ভালো করে খেয়াল করো 2টা ক্লোরিন পরমাণু এই যে এখানে ক্যালসিয়ামের 2টা ইলেকট্রন নিয়ে কত হচ্ছে 18 ঠিক আছে তাহলে এই জিনিসটাকে যে এখানে আবার সিম্পলিফাই করে লেখা তার মানে কি একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে একটা ইলেকট্রন নিচ্ছে এ হচ্ছে ত্যাগ করে আর্গনের আকার ধারণ করতেছে 2টা ইলেকট্রন ছেড়ে দিল এরপর ওই 2টা ইলেকট্রন কে গ্রহণ করলো একটা ক্লোরিন আর একটা ক্লোরিন 2টা ক্লোরিন পরমাণু করে এও 18 হয়েছে এও 18 হয়েছে আর এও 18 হয়েছে আর্গনের আকার ধারণ করেছে যাতে সে স্থিতিশীলতা অর্জন করতে পারে ঠিক আছে এখানে সেটাই দেখানো হয়েছে যে এখানে জাস্ট সিম্পলিফাই করে ইলেকট্রনটা নিয়ে যাওয়ার পরে এ যে ঋণী হয়েছে এটা দেখাইছে যে মানে ঋণাত্মক ঠিক আছে তার মানে কি ঋণী হয়েছে একটা ইলেকট্রন নিয়েছে আর এ ধনী দিছে এজন্য 2+ এরপর এটাকে সিম্পলিফাই করে লিখলো এই দুইটাকে যোগ করে দিল এই দুইটাকে যোগ করে 2 ঠিক আছে 2টা ক্লোরিন পরমাণু তার মানে আমাদের এই যে এখানে যেটা দেখছো এটাকে জাস্ট ভেঙে এখানে লিখে গাঠনিক শব্দটা দেখানো হয়েছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যখন তোমার এই যে ম্যাগনেসিয়ামের কথা আসতেছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের আয়নিক মানে গঠনটা দেখাও আরেকটা কথা আমাদের এই যে ক্রস দিয়ে এগুলো প্রত্যেকটাকে একটা একটা করে ইলেকট্রন বোঝাচ্ছে এবং এই ডট দিয়ে বোঝাতে হচ্ছে যে এটা হচ্ছে ত্যাগ করতেছে কারণ নাহলে তো দুইটা একরকম হয়ে যাবে দেখতে এই জন্য তাহলে দেখো যে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের আয়নিক বন্ধন গঠনের তাহলে তোমাদের কাজ থাকবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এটা বাসায় ট্রাই করা ঠিক আছে কি ট্রাই করবা ম্যাগনেসিয়াম অক্সাইড এটার প্রথম কথা হচ্ছে লুইস লুইস প্রতীক হচ্ছে এই যে দেখছো না ক্রস এগুলো হচ্ছে লুইস প্রতীকের সাহায্যে প্রকাশ করা আমরা তো বন্ধন গঠন করলাম তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন সারে এবং অক্সিজেন কিভাবে গ্রহণ করে এই দুইটা সমীকরণ দিবা প্রথমে দেখো এই যে দুইটা এখানে দেওয়া আছে তারপর নিজের খাতায় করতে হবে দুইটা সমীকরণ থেকে ইলেকট্রন বিন্যাস করার পরে দেন তোমার হচ্ছে যে এখানে লুইস অনুসারে যে কিভাবে এই গঠনটা হচ্ছে এই জিনিসটা বর্ণনা করে দিতে হবে তাহলে তোমাদের এই যে এই 2 নাম্বার এটা একটু বাসাতে কাজ থাকলো হোমওয়ার্ক তোমরা এটা দেখবা ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ